সনডং পৃথিবীর সবচেয়ে বড় গুহা। এই গুহা এতটাই বড় যে এর ভিতরে একটা নিজস্ব স্বয়ংক্রিয় ইকোসিস্টেম রয়েছে। এর মধ্যে রয়েছে নিজস্ব আবহাওয়া ব্যবস্থা। সাধারণত আকাশে যে মেঘ দেখি, গুহার ভিতরের শত শত মিটার ভূগর্ভে একই মেঘ তৈরি হয়। সনডং এর ভিতরে লুকিয়ে আছে এক অবিচ্ছন্ন আদিম বন আর বিশাল এক ভূগর্ভস্থ নদী। স্বচ্ছ মাছ থেকে শুরু করে রঙিন বানর, এখানে সবই দেখতে পাওয়া যায়। এই গোপন জগতে বাস করছে 250টিরও বেশি উদ্ভিদ ও প্রাণীর প্রজাতি। সম্প্রতি এখানে 7টি নতুন প্রাণীর সন্ধান মিলেছে, যা শুধু এই গুহাতেই পাওয়া যায়। প্রায় 9 কিলোমিটার দীর্ঘ এই গুহার ভিতরে রয়েছে 38.5 মিলিয়ন ঘনমিটার জায়গা এবং এর পথঘাট এতটাই বিশাল যে এখানে 40 তলা উঁচু একটি দালান দাঁড় করানো যাবে। এই স্ল্যাগমাইটগুলো ঠিক যেন প্রাচীন সুউচ্চ মিনারের মতো মাথা তুলে দাঁড়িয়ে আছে। এই গুহার ভিতরে হাঁটতে হাঁটতে নিজেকে ছোট কোনো কীট পতঙ্গ মনে হওয়া খুবই স্বাভাবিক। পাথর কি কখনো নিজের দিকে নড়তে পারে? সনডং এ এমনও ফাইটোক্রাস্ট পাথর রয়েছে যেগুলো অর্ধজীবন্ত জীবের মতো সূর্যের দিকে এগিয়ে চলে। বিরল প্রজাতির মুক্তা এবং আরো অনেক ইউনিক ফরমেশন এখানে পাওয়া যায়। এটা গঠন হওয়ার পর 30 লক্ষ বছর পৃথিবী এই গুহার অস্তিত্ব সম্পর্কে কিছুই জানতো না, যতদিন না পর্যন্ত এটি 2009 সালে ভিয়েতনামে পুরোপুরিভাবে আবিষ্কৃত হয়। এখন আপনারা দেখবেন পৃথিবীর সব থেকে বড় গুহা। নিরাপত্তা ও সংবেদনশীল পরিবেশ রক্ষার জন্য ভ্রমণকারীদের এখানে একক প্রবেশ নিষেধ। এই অভিযান পরিচালনা করে অক্সলাস, যা একমাত্র অনুমোদিত সংস্থা। সনডং এ পৌঁছাতে আমরা 9 ঘন্টা ধরে জঙ্গলের মধ্য দিয়ে হাঁটছি এবং এখন আমাদেরকে পৃথিবীর 3য় বৃহত্তম গুহা এন গুহার মধ্য দিয়ে যেতে হবে, যা পৃথিবীর বৃহত্তম গুহার প্রবেশদ্বার হিসেবে কাজ করে। যে কোনো সম্ভাবনার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত থাকা জরুরি। তাই এই যাত্রা শুরু করার আগে আমরা সানডং এবং তার আশপাশের এলাকা সম্পর্কে গভীরভাবে অনলাইনে গবেষণা করেছি, যাতে আমরা প্রয়োজনীয় সবকিছু জানতে পারি। এখন আমরা গুহার ভেতরের সমুদ্র তটের দিকে যাচ্ছি। শতাব্দীর পর শতাব্দী ধরে পার্শ্ববর্তী নদী থেকে বহমান পানি ধীরে ধীরে এই স্থানটি খোদাই করেছে। ছাদের উচ্চতা 145 মিটার এবং প্রস্থ 200 মিটার। এখানে বন্যার সময় খালি অংশের অধিকাংশই পানির নিচে তলিয়ে যায়। আপনি ওখানের বাস্কেটটি দেখে এটা বুঝতে পারবেন। এখানের পানির স্তর এতটাই বাড়ে যে ওই উঁচু স্থান পর্যন্ত জিনিসপত্র ভাসিয়ে নেয়। আমাদের সামনে থাকা এই মনোমুগ্ধকর হ্রদে গোসল না করে থাকাটা সত্যি অসম্ভব ছিল। Still guessing where the chart will go? Up or down? Stop guessing. Start analyzing. সন্ধান আমার সাথে সাথে গুহার ভিতরে পাখিদের ডাক প্রতিধ্বনিত হচ্ছে। এই গুহার নামকরণ করা হয়েছে ভিতরে থাকা সুইফট পাখিদের নামে। তাদের পা দুর্বল এবং ছোট হওয়ায় তারা মাটি থেকে উঠতে পারে না। উড়ার জন্য তাদের উঁচু জায়গা থেকে লাফ দিতে হয়, আর মাটিতে পড়ে গেলে পাখিটির মৃত্যু অবধারিত। এই পাখিটির ভাগ্য খারাপ ছিল, তাই মৃত্যুবরণ করলো। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আমরা সানডং এ যাওয়ার জন্য প্রস্তুত। যদি আমরা এই গুহাটিকে একটি পাড়ার সাথে তুলনা করি, তাহলে সানডং তুলনামূলকভাবে একটি বিশাল শহর। এখন আমরা অন্ধকারে এগিয়ে যাব। আমি ভেবে বিস্মিত হচ্ছি সানডং এ আমাদের জন্য কি অপেক্ষা করছে। আমরা হেঁটে আগাচ্ছি আর মাটিতে থাকা পোকামাকড় লাফালাফি করছে। এখানের মাটি শত শত বছরের বাদুড়ের বিষটায় ঢেকে আছে। মাথার উপরে অসংখ্য বাদুড় গভীর ঘুমে ঝুলে আছে, কিন্তু তারা বারবার আমাদের উপর বিষটা ফেলছে। তাই উপরের দিকে তাকানো মোটে উচিত হবে না। দেখুন আমার হাতের অবস্থা। আমরা ট্রাভার্টিনের মতো দেখতে ফরমেশনগুলোর পাশ দিয়ে যাচ্ছি। চুনাপাথরের সিঁড়ি আমাদেরকে সানডং এ পৌঁছানোর পথে নিয়ে যাবে। ওয়াও, এখানের দৃশ্যটা সত্যি অসাধারণ। দুই পাশ থেকে কিছু পানি নিচে বয়ে আসছে। এনকেপ আমাদেরকে গভীর জঙ্গলে স্বাগত জানিয়েছিল, আর এখন সানডং এর সঙ্গে সাক্ষাৎ করার পালা। দেখতে পাচ্ছেন, এটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে, আর এটা জানে কোথায় আটকে থাকতে হবে। ও, এটা অনেক বড়। যে মাটিতে আমরা হাঁটছি তার নিচে 450 মিলিয়ন বছরের পুরনো চুনাপাথরের ফরমেশন রয়েছে, যা মানুষের অস্তিত্বের বহু আগে, এমনকি ডাইনোসরের অনেক আগে গঠিত হতে শুরু হয়েছিল। এই ক্যালসিয়াম সমৃদ্ধ চুনাপাথর প্রাচীন সাগরের প্রাণীগুলোর শ্বাস এবং কঙ্কাল নিয়ে গঠিত, যা সমুদ্রের তলায় ডুবে গিয়ে মিলিয়ন বছর ধরে ধীরে ধীরে চাপা পড়ে। তবে যেহেতু ক্যালসিয়াম খুব সহজে অ্যাসিডে দ্রবীভূত হয়, অ্যাসিড বৃষ্টির কারণে চুনাপাথর ধীরে ধীরে ক্ষয় হয় এবং সময়ের সাথে সাথে গুহায় তৈরি হয়। বৃষ্টির পানিতে চুনাপাথর দ্রবীভূত হয়ে পৃথিবীর বৃহত্তম গুহাটি এভাবেই তৈরি হয়েছে। সর্বশেষ একটি চ্যালেঞ্জিং ক্লাইম্ব ডাউন আমাদেরকে সানডং এর বিশাল প্রবেশদ্বারে নিয়ে আসে। আমরা যতই ক্রমাগত গভীরে যাচ্ছি, ততই সবাই তাদের হেডলাইট অন করছে। এই পথটি আমাদের হোপ অ্যান্ড ভিশন প্যাসেজে নিয়ে যাবে। এই 9 কিলোমিটার দীর্ঘ গুহায় অনেক কিছুই এক্সপ্লোর করার আছে। আমরা হয়তো নতুন কোনো প্রাণীর অস্তিত্ব আবিষ্কার করে রেকর্ড করতে পারি। এটাই সানডং গুহার প্রবেশদ্বার। দেখতে পাচ্ছেন ওই মানুষগুলোকে কতটা ক্ষুদ্র দেখাচ্ছে।
সামান্য কয়েক পা এগিয়ে যেতেই আমরা চারদিকে আশ্চর্যজনক গুহার ফরমেশন দেখতে পাচ্ছি। খনিজ সমৃদ্ধ পানি ছাদ বা দেয়াল বেয়ে নিচে নেমে আসে এবং সময়ের সাথে সাথে এই সুন্দর রিমস্টোন পুলগুলো গঠন করে। এই ঝিঝিপোকা প্রথম প্রাণী হিসেবে আমাদেরকে স্বাগতম জানাচ্ছে। আমরা পাথরের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি। কিছু স্ট্যালাগমাইট তাদের গঠিত খনিজের কারণে স্বচ্ছ সাদা রঙের ঝকঝক করছে। এটা ডায়মন্ডের মতো দেখাচ্ছে। হ্যাঁ, তাই মনে হচ্ছে। এটা ব্রোঞ্জ রঙের একটি বিশাল স্ট্যালাকটাইট, যা জমে যাওয়া জলপ্রপাতের মতো দেখতে। কমলা বাদামি আবার উপস্থিতি চুনা পাথরের মধ্যে লোহা বা অন্যান্য খনিজ মিশে থাকার নির্দেশনা করছে। কিছু স্ট্যালাকটাইট ছাদ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং ভেঙে মাটিতে পড়েছে। মাঝেরটি একটি ফল্ট লাইন। পৃথিবীর টেকটনিক গতিবিধির কারণে এটি গঠিত হয়েছে। শুধুমাত্র পানি ক্ষয়ের মাধ্যমেই সানডংয়ের এই বিশাল আকার তৈরি হয়নি, বরং টেকটনিক প্লেটগুলোর গতিবিধির কারণে তৈরি ফাটলগুলো পানি প্রবাহ করে আরও গভীরে যাওয়ার পথ তৈরি করে দিয়েছে। গুহার এই অংশে একটি বিশাল নদী রয়েছে। এখানে পড়ে গেলে সাঁতার কাটতে পারবেন না। এখানে পানির স্রোত খুব বেশি। এখানকার অনেক নদী ভারী বৃষ্টি থেকে পানি পায়, তেমন একটি বড় এবং দ্রুত স্রোতের নদী এটি। এটা এখানে কিভাবে জন্ম নিল? আমরা তো গুহার বেশ গভীরে আছি, আর এখানে তো কোনো সূর্যের আলোও নেই। ভারী বন্যা মাটি এবং গাছের ডাল গুহার ভেতরে ভাসিয়ে নিয়ে আসতে পারে, তাই আমরা এখানে একটি অঙ্কুরিত বীজ দেখতে পাচ্ছি। দুঃখের বিষয়, সূর্যের আলো ছাড়া এটা বেশি দিন বাঁচতে পারবে না। বন্যা তার সাথে করে বীজ নিয়ে এসেছে। অন্ধকার এবং আর্দ্রতা